দেখছি যে আমরা যখন উচ্চারণের ক্ষেত্রে সেটির অবস্থান অর্থাৎ জিভের উচ্চতা এবং সেটি কোথায় থাকে, অর্থাৎ সামনে থাকে, মাঝখানে থাকে নাকি পেছন দিকে থাকে, অর্থাৎ এটি দ্বিতীয় ক্যাটাগরি। আর এরপর রয়েছে যখন আমরা উচ্চারণ করতে যাই তখন ঠোঁটের উন্মুক্তি, ঠোঁট অর্থাৎ কিরকম থাকে সেটির উপর নির্ভর করে কিন্তু আমরা এখানে খেয়াল করতে পারি যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেরকম তাহলে এটি হচ্ছে ১ নাম্বার পজিশন জিভের উচ্চতা, এটি হচ্ছে ১ নাম্বার পজিশন, এটি হচ্ছে ২ নাম্বার ক্যাটাগরি, আর এটি হচ্ছে ৩ নাম্বার ক্যাটাগরি। অর্থাৎ ৩টি ক্যাটাগরিতে আমরা এই যে স্বরধ্বনির যে উচ্চারণ অবস্থান, স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে কিভাবে কাজ করে এই অবস্থানগুলো আমাদের জানতে হবে। এবং এটি একটি চমৎকার ছক রয়েছে, সেই ছকটি খেয়াল করুন আপনারা যে জিভের উচ্চতা অর্থাৎ জিভটা এরকম থাকে মানুষের মুখের মধ্যে, আপনারা আমার হাতের দিক খেয়াল করবেন, এটি যদি জিভের মতো থাকে মানুষের জিভটি কিরকম থাকে যে প্রথম দিকে সরু থাকে, শুরুর দিকে মানে সরু থাকে যে মাথার দিকে, গোড়ালির দিকে কিন্তু প্রশস্ত বেশি থাকে। ফলে জিভের যে অবস্থান সেটি যদি মুখ বরাবর স্বরে আ যখন আমরা বলি সেটি প্যারালাল থাকে, এরকম সমান থাকে। তো সেটি যখন হ্রস্ব ই বলতে যাই তখন এরকম উঠানামা করে, হ্রস্ব ই হ্রস্ব উ এরকম উঠানামা করে। এই যে জিভের যে অবস্থান উঠানামা করছে সেটিকে এখানে বলা হচ্ছে যে জিভের উচ্চতা। জীব কোন অবস্থান রয়েছে, উচ্চ অবস্থানে রয়েছে নাকি উচ্চ মধ্য অবস্থান রয়েছে, 4টি ক্যাটাগরি। অর্থাৎ এখানে টপে হচ্ছে উচ্চ, এরপর রয়েছে এর থেকে এটি হচ্ছে একদিকে ডাউন, তাহলে এটি টপ, টপ থেকে ডাউন। আবার নিম্ন অবস্থান থেকে আমরা যখন দেখছি এটি হচ্ছে এখানে একটি অবস্থান, এরপর এটি হচ্ছে উপরের দিকে, তার মানে নিম্নর মধ্যে 2টি ক্যাটাগরি, অর্থাৎ একেবারে নিচে, একেবারে নিচের ঠিক একটু উপরে হচ্ছে নিম্ন মধ্য, আর আরেকটি হচ্ছে একেবারে উচ্চ অবস্থান অর্থাৎ ক্লাইম্যাক্স পিক অবস্থান, এই যে এখানে, এখানে এটি হচ্ছে যে ক্লাইম্যাক্স অবস্থান। আর উচ্চ মধ্যটা কিরকম যে ক্লাইম্যাক্সের ঠিক একটু নিচে, ঠিক আছে এরকম। ফলে নিম্ন যদি আবার খেয়াল করি যে এটি যদি এরকম খেয়াল করি তাহলে এখানে যদি নিম্ন হয় তাহলে এটি হচ্ছে নিম্ন মধ্য, এটি হচ্ছে নিম্ন মধ্য, আর এটি হচ্ছে নিম্ন। ফলে এখানে কিন্তু একটু পার্থক্য রয়েছে যে 4টি এখানে ক্যাটাগরির উপর নির্ভর করে আমরা কিন্তু জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে নামকরণ করতে পারি। এটি যখন আমরা বুঝে পড়বো তখন একবার স্পষ্ট হয়ে যাবে। যেমন উচ্চ অবস্থানে রয়েছে যে সম্মুখ অবস্থানে রয়েছে হ্রস্ব ই, তার মানে হ্রস্ব ই যখন আমরা বলছি, হ্রস্ব ই কোথায়, উচ্চ অবস্থানে রয়েছে। আর হ্রস্ব ই আবার যখন অবস্থান থাকবে, অর্থাৎ প্রথমে সে উচ্চ অবস্থানে থাকবে, এরপর আবার সে সামনে থাকবে, তার মানে উঁচুতে যে থাকবে সে সামনের দিকে উঁচু থাকবে নাকি পেছন দিকে উঁচু থাকবে। এরকম যদি হয় জিবার অবস্থান তাহলে সে সামনের দিকে যদি উঁচু থাকবে তো সে উঁচু, কিন্তু উঁচুতে থাকার পরে সে সামনের দিকে উঁচু থাকবে নাকি পেছন দিকে উঁচু থাকবে, তাহলে সেটি হচ্ছে এই ক্যাটাগরি অর্থাৎ অবস্থান। তার মানে হ্রস্ব ই যখন উচ্চারণ করি আমরা তখন এখানে দেখা যাচ্ছে যে সে উচ্চ অবস্থানে থাকে, এবং আবার যখন হ্রস্ব অবস্থা উচ্চারণ করি তখনও সে উচ্চ অবস্থানে থাকে, কিন্তু এখানে কিন্তু পশ্চাৎ অবস্থানে থাকে। ফলে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এখানে খেয়াল করি যে তারপর রয়েছে এ, তারপর এখানে ও রয়েছে, তারপর যদি এ বলি আমরা, তারপর রয়েছে অ। খেয়াল করুন এটি কিন্তু মধ্য অবস্থানে, পশ্চাৎ অবস্থানে রয়েছে। এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে অ। এই যে অবস্থানটি সেটি আমরা একটু সরিয়ে দিব, সেটি সরিয়ে দিলে চিত্রটা, আমরা যে চিত্রটি আঁকতে চাচ্ছি সেটি খুব স্পষ্ট হবে। তো খেয়াল করুন যে জীবের অবস্থান এবং এখানে স্বরে আমরা এটি এখন ব্যাখ্যা করব। দেখুন স্বরে আ কোন অবস্থানে থাকছে, মধ্য অবস্থানে। মানুষের জিহ্বাটা কিরকম, মানুষের জিহ্বাটা এরকম দেখে সামনের দিকে সরু, তো এটিকে যদি আমরা জিহ্বা হিসেবে কল্পনা করি, চিন্তা করি, তাহলে দেখুন
যে এই দিক থেকে এই যে এইভাবে চলে আসছে, আবার এই দিক থেকে কিন্তু এভাবে চলে আসছে, এবং এটা যদি অ্যাড করে দেই এই যে জিহ্বাটা এরকম থাকে, তাই তো, কাছাকাছি থাকে। তো ফলে যখন আমরা উচ্চারণ করছি, উচ্চারণ করতে যাই, তখন রস্বই সামনে থাকে, তার মানে রস্বই এবং এই যে রস্ব উ, এটি হচ্ছে উচ্চ স্বরধ্বনি। ফলে এর নামকরণ কি, এটি হচ্ছে রস্ব এবং রস্বই উচ্চ স্বরধ্বনি, এটি একটি নাম উচ্চ স্বরধ্বনি। আরেকটি নাম হচ্ছে উচ্চ সন্মুখ স্বরধ্বনি, তার মানে উচ্চ সন্মুখ যখন বলছি তখন রস্ব ই, আবার যখন বলছি যে উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি তখন কিন্তু সেটি রস্ব উ। ফলে এখানে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি যে উচ্চ স্বরধ্বনি হচ্ছে দুটি, একটি হচ্ছে রস্বই আরেকটি হচ্ছে রস্ব উ, এবং রস্ব ই যেহেতু আগে আসে তাই সেটি সামনে। এভাবে আমরা মনে রাখার জন্য বলবো, যেহেতু রস্বই দীর্ঘই রস্ব উ, তাহলে রস্বই আগে তাই সন্মুখ সামনে, আর রস্ব উ পরে আসে তাই এটি এখানে পশ্চাৎ বলে আমরা চিন্তা করলে মনে থাকবে বেশি। এরপর উচ্চ মধ্য, অর্থাৎ উচ্চ অবস্থানে জীব যে উচ্চ অবস্থানে থাকবে, এটি একটি স্কেল, এটি একটি স্কেল, এটার পরে আরেকটা স্কেল, এটার পরে আরেকটা স্কেল, আরেকটা স্কেল। কিরকম, ধরুন যে 5 ফুট 6, আমরা যখন এরকম মাপি যে 5 ফিট 6 ইঞ্চি, তাহলে এটি যদি এটি হয়, এটি হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি এরকম। তারপরে ধরুন এটি 3 ফিট 3 ফিট, আবার এটি 3 ফিট ধরুন 3 ইঞ্চি। যখন আপনারা খেয়াল করবেন যে শিশুদের যখন দৌড় প্রতিযোগিতার জন্য বাছাই তৈরি করা হয়, ক গ্রুপ খ গ্রুপ, তখন এরকম মাপ দেওয়া হয়, যেরকম মাপ মাপ দেওয়া হয় ক গ্রুপ, তাহলে সে কোথায় 5 ফিট 3 ইঞ্চি, 5 ফিট 3 ইঞ্চি, তাহলে নিম্ন মধ্য। আবার যদি বলি এখানে 3 ফিট 3 ইঞ্চি নিম্ন মধ্য, আবার যদি বলি 3 ফিট, তখন সে এই ক্যাটাগরি ক গ্রুপে পড়বে, ক গ্রুপ খ গ্রুপ গ গ্রুপ ঘ গ্রুপ। ঠিক এরকম এটি গ্রুপিং করা হয়েছে, গ্রুপ করা হয়েছে, ফলে এটি কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে। আবার উচ্চ মধ্য অবস্থান, তাহলে এ আর ও পড়ছে, আর নিম্ন মধ্য অর্থাৎ নিম্ন অবস্থানে আ, যখন স্বরে আ বলি তখন জিহ্বা একবারে কি থাকে, ফ্ল্যাট হয়ে যায়, একবারে একদম শোয়ানো থাকে। ফলে জিহ্বা যে এরকম শোয়ানো থাকে, এটি একবারে নিম্ন অবস্থানে থাকে, এর নিচে আর যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। ফলে এই যে জীব নিম্ন অবস্থানে থাকছে, এর একটু উপরে হচ্ছে এই যে এ আর অ, এ আর অ। ফলে যখন আমরা পাচ্ছি এটি সম্মুখ স্বরধ্বনি, এই তিনটি হচ্ছে সম্মুখ, সম্মুখের মধ্যে পড়েছে এই তিনটি। কিন্তু এই যে স্বরে আ, এটি মধ্য অবস্থানে পড়েছে, খেয়াল করুন এটি মধ্য অবস্থানে পড়েছে। তাহলে এগুলোকে আমরা বলছি যে সম্মুখ স্বরধ্বনি হচ্ছে রস্ব ই, রস্ব ই, এ আর এই যে এ। আর পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে তিনটি, তাহলে কি রস্ব উ, তারপর ও আর অ। আর এই এই যে স্বরে আ, এটি হচ্ছে একেবারে মধ্য মধ্য স্বরধ্বনি অবস্থান থাকছে মধ্য অবস্থানে। ফলে জীবের উচ্চতা অনুযায়ী একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে রস্বই রস্ব এবং রস্বই হচ্ছে উচ্চ স্বরধ্বনি। এরপর আমরা পাচ্ছি উচ্চ মধ্য, এখানে পাচ্ছি দুটি, আর নিম্ন মধ্য এ আর ও। এখানে চিত্রটা আমরা মনে রাখবো এভাবে, রস্বই দীর্ঘই এ ও, এ অ আর আ। আটা এক্সট্রা ভাবে মনে রাখবো যে এ হচ্ছে সবার নিচে। আ বললে আ বললে মুখটা বেশি খোলা হয়ে যায় এবং যখন জিহ্বাটা একেবারে ফ্ল্যাট শোয়ানো থাকে, সেটি এখানে স্পষ্ট হচ্ছে। আরেকটি অবস্থান রয়েছে ঠোঁটের উন্মুক্তি। ঠোঁটের উন্মুক্তি কিরকম, যখন বলছি প, প, প বললে কিরকম হয়, আবার ক বললে কিরকম হয়। তো আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমরা পড়ি তখন বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে ঠোঁটের উন্মুক্তি মানে ঠোঁট কতটুকু খোলা, ঠিক আছে, বা বন্ধ থাকে, তা কি পরিমাণ উন্মুক্ত হয়, অর্থাৎ উন্মুক্ত মানে হচ্ছে কি পরিমাণ ঠোঁট খুলবে, সেটির উপর নির্ভর করে কিন্তু এখানে আরেকটি নামকরণ করা হয়েছে যে এটি হচ্ছে সংবৃত। তো দেখাচ্ছে যে সংবৃত, যখন বলছি ই, রস্ব ই, ও, ই, ও, তাহলে এটি হচ্ছে সংবৃত। যখন ই তারপরে রস্ব, এটি হচ্ছে সংবৃত, আর এটি হচ্ছে অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত। আর এ যখন বলছি এ, আ, সা, যখন বলছি সা, আ বলছি আ, বললে সা, রে, গা, গা, মা, যখন বলছি মা, তখন কি বেশি খোলা হচ্ছে।
ফলে এটি হচ্ছে বিবৃত। বিবৃত, এই অংশটুকু পাচ্ছি বিবৃত। তাহলে এর থেকে এটি হচ্ছে সংবৃত, এটি হচ্ছে অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত। আর এটি বিবৃত, বেশি খোলা, তার চেয়ে একটু কম খোলা, তাহলে সেটি হবে অর্ধ বিবৃত। ফলে আমরা কি পাচ্ছি দেখুন, যে জীবের অবস্থান অনুযায়ী, জীবের উচ্চতা অনুযায়ী কিন্তু স্বরধ্বনিগুলো একটা ক্যাটাগরির মধ্যে পড়েছে। 4টা ক্যাটাগরি রয়েছে এখানে, এবং এক্ষেত্রে আমরা এভাবে মনে রাখবো রস্বই দীর্ঘই এ, ও, আ আর অ, আর লাস্টেরটা হচ্ছে আ। তাহলে এটা আমাদের এমনিতেই মাথায় গেঁথে থাকবে। ফলে রস্বই এবং রস্বউ এটা উপর দিক থেকে মনে রাখবো। মাঝখানে দুটা এ ও, এর সাথে ও রয়েছে, সেটি হচ্ছে সম্মুখ পশ্চাৎ এ ও উ ও, তাই না? এ ও সিরিয়ালি যদি দেখি রস্বই দীর্ঘই রস্বউ, তারপরে এ ওই উ, রস্বই দীর্ঘই রস্বউ, তাহলে দীর্ঘই বাদ, এ ওই বাদ উ, তাহলে সিরিয়ালি আসতেছে, তাহলে এ আগে পরে ও। কাজে এটি যখন আমরা এভাবে টেকনিক বা কৌশল দিয়ে মনে রাখবো, তখন কিন্তু আমার বুঝেই যাব যে এটি হচ্ছে সম্মুখ। যদি পরীক্ষায় ঝামেলা বাজে, আমরা কি করব, যে রস্বই দীর্ঘই রস্বউ, তাহলে রস্বই আগে, তাহলে রস্বই আগে সম্মুখ স্বরধ্বনি, রস্বউ পরে পশ্চাৎ স্বরধ্বনি। এরপর হচ্ছে এ ওই উ ও, তাহলে এ ওই ও, তাহলে ওই তো নাই, এ আর ও, তাহলে এ আগে সম্মুখ, ও হচ্ছে পশ্চাৎ। তারপর হচ্ছে এ আর ও, আর এখানে হচ্ছে আ মানে একেবারে নিম্নে। আর সংবৃত বিবৃত বলছে কতটুকু খোলা থাকবে, বেশি না কম, সেটির উপর নির্ভর করে ঠোঁটের উন্মুক্তি হবে। আর আনুনাসিক স্বরধ্বনি, আনুনাসিক স্বরধ্বনি বলতে আমরা কি বুঝতে পারছি? আনুনাসিক বা নাসিক্য, যখন আমরা কোনো স্বরধ্বনি উচ্চারণ করি, সেই স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আমরা জানি যে ফুসফুস তাড়িত বাতাস মুখ গহ্বর, অর্থাৎ মুখের ভেতর থেকে সামনের দিকে চলে আসে। তাহলে মুখের ভেতর দিয়ে চলে আসে বাতাস, সেটি বের হওয়ার ক্ষেত্রে যদি নাকের ভিতর দিয়েও বাতাস বের হয়, তখন কিন্তু সেটি কি হবে? নাসিক্য হবে। তাহলে মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ দিয়ে বের হয়ে আসে, এ সময় কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু, তাহলে ধ্বনি উচ্চারণের সময় কোমল তালু, যেরকম কোমল তালু থাকে, তাই না? তো এরকম এটা যদি গলনালী হয়, এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে বাতাসটা বের হয়। কিন্তু যদি এটা কিছুটা নিচে নেমে আসে, কিরকম, ধরুন যে এরকম হয়ে গেল, তাহলে যদি বাতাসটা এই দিক দিয়ে যায়, এটি যদি শক্ত তালু থাকে এবং বাতাসটা যদি এই দিক দিয়ে বের হয়, তখন সেটি হচ্ছে নাসিক্য। নাসিক্য, তার মানে নাক দিয়ে বাতাস বের হইলে এখানে নাসিক্য। ফলে আমরা কি পাচ্ছি, যে যখন কোমল তালু নিচু হয়ে যাবে, তো বাতাসটা যদি উপর দিয়ে কিছুটা বের হয়, তাহলে সেটি নাসিক্য। নাসিক্য ধ্বনি মানে হচ্ছে সেটি নাক দিয়ে বাতাস কিছুটা হলেও বের হবে। ফলে নাসিক্যর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক স্বরধ্বনি যখন আমরা বলছি রস্ব ই, আর নাসিক্যর ক্ষেত্রে কি বলবো, নাসিক্যের উচ্চারণটা হচ্ছে ই। নাসিক্য বোঝাতে চন্দ্রবিন্দু ব্যবহার হবে, চন্দ্রবিন্দুর ব্যবহার হবে। যখন বলছি ই, রস্ব ই, ই আর ই, ই ই, তারপর যখন বলছি রস্ব উ আর উ, রস্ব উ উ, এরকম যখন বলছি উ, তখন কিন্তু নাক দিয়ে বাতাস বের হচ্ছে। ফলে নাসিক্য বোঝানোর ক্ষেত্রে এখানে কি হবে? চন্দ্রবিন্দু হবে। আশা করি আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে এখানে ও যদি থাকে, তাহলে এখানে হবে ও এরকম, কিন্তু নাসিক্য থাকবে এরকম। তো ফলে নাসিক্য বললে নাক দিয়ে বাতাস বের হবে, এরকম ভাবে উচ্চারণটা হয়ে থাকে। এবার আমরা দেখব যে অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি এটি খুব ইম্পর্টেন্ট। অর্ধ স্বরধ্বনি বা দ্বি স্বরধ্বনি,
যে অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি কোনগুলো? খেয়াল করুন, যেসব ধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে যেসব স্বরধ্বনি, যেসব স্বরধ্বনি পুরোপুরি যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে। অর্ধ স্বরধ্বনি, সেটি আমরা উদাহরণ দেখলেই ক্লিয়ার হবে। যেমন ধরুন আমরা লিখলাম যে স ত ত হে নদ তুমি পড়ো মোর মনে। এখানে আমরা বিভাজন করলাম সতত স ত ত হে নদ তুমি পড়ো মোর মনে। খেয়াল করুন যে এখানে একটা লাইন লিখেছি, এই লাইনটা যদি আমরা খেয়াল করি, স ত ত হে, হে যখন বিশ্লেষণ করছি কি পাচ্ছি, হ হসন্ত যোগ এ, হে, তার মানে এখানে স্বর রয়েছে। সতত হে, সতত হে নদ তুমি, তু মি, ইচ্ছা মতো টেনে বড় করা যাচ্ছে। যেটাকে আপনি টেনে বড় করতে পারবেন, যেটাকে আপনি থেমে যাচ্ছেন না, সেটি হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। তাহলে এখানে আমরা পাচ্ছি যে যেগুলোকে আমরা টেনে বড় করতে পারছি সেটি যখন প্রয়োগ হচ্ছে, এখানে হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। কিন্তু যখন আপনি থেমে যাচ্ছেন, যেসব ধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না অর্থাৎ থেমে যেতে হয়, সেটি হচ্ছে অর্ধ স্বরধ্বনি। কিরকম, যে আমরা একটি শব্দ লিখবো এখানে চাই, চা, চা, তারপর রস্বই। এটিকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, চ হসন্ত যোগ স্বরে আ। এটুকের উচ্চারণ করুন দেখে আপনারা, এটুকের উচ্চারণ করলে কি হবে দেখুন, চা, এখানে কি হবে, চা, চা, এরপর কি রয়েছে, রস্বই, চাই। কিন্তু এই যে এখানে খেয়াল করুন, তুমি, এখানে কি রয়েছে, ম হর্ষন্ত যোগ রস্বই মি, মি। যখন আপনি টেনে তাকে বড় করতে পারবেন তখন সে পূর্ণ স্বরধ্বনি, কিন্তু যদি বড় করতে না পারেন, উচ্চারণের কারণে থেমে যেতে হয়, তখন সে কিন্তু কি, অর্ধ স্বরধ্বনি। ফলে এখানে আমরা পাচ্ছি যে চাই, এখানে স্বরে আটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, এটি হচ্ছে পূর্ণ। আর এই রস্বই কি, এই রস্বই হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে দেখুন অর্ধ স্বরধ্বনি কি বলছে, যেসব স্বরধ্বনি পুরোপুরি পুরোপুরি উচ্চারিত হয় না। তাহলে উচ্চারিত হচ্ছে, এখানে রস্বই কি পুরোপুরি উচ্চারিত হচ্ছে, হচ্ছে না, তার মানে উচ্চারণের সাথে সম্পর্কিত। উচ্চারণটা খেয়াল করলেই কিন্তু খুব সহজে আমরা বুঝে যেতে পারবো যে এখানে কি রয়েছে। যে যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলা হয়। আর যে স্বরধ্বনিটাকে আমরা উচ্চারণ করতে পারবো, পুরোটাকে উচ্চারণ করে নিয়ে যেতে পারবো, টেনে নিয়ে যেতে পারবো, সেটি হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। এর মধ্যে কিন্তু আবার আছে দ্বি স্বরধ্বনি। দেখুন যে চাই শব্দে দুটি স্বরধ্বনি রয়েছে, একটি হচ্ছে স্বরে আ,
আরেকটি হচ্ছে রস্ব ই। তো ফলে এখানে আ হচ্ছে পূর্ণ স্বরধ্বনি আর রস্ব ই হচ্ছে অর্ধ স্বরধ্বনি। ঠিক এরকম ভাবে আরেকটি আমরা এখানে উদাহরণ লিখব যে লাউ। লাউ শব্দটি যদি আমরা লিখি, লাউ, এটিকে বিশ্লেষণ করলে হবে যে ল হসন্ত যোগ স্বরে আ যোগ রস্ব উ। তাহলে এই যে স্বরে আ, এটি হচ্ছে পূর্ণ, এটি হচ্ছে অর্ধ। কারণ কি, লাউ এটিকে আমরা উচ্চারণ করব লা লা লা, লাকে টেনে বড় করা যাচ্ছে, তাহলে লা। এরপর কি হচ্ছে রস্ব উ, লাউ লাউ লাউ, চাই, কিন্তু চাই বলা যাবে না, চাই বলা যাবে না, তাহলে চাই লাউ লাউ। অর্থাৎ আ যখন টানছি, টেনে বড় করছি, তখন সেটি কি হচ্ছে, এটি পূর্ণ। ফলে এটিকে এখানে স্বরে আ হচ্ছে পূর্ণ স্বর, আর এখানে হচ্ছে অর্ধ স্বরধ্বনি। ফলে বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ যে স্বরধ্বনি, সেটি কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপর আসছি আমরা যে দ্বি স্বরধ্বনি। দ্বি স্বরধ্বনি, দ্বি কথাটির মধ্যে কিন্তু এটির অর্থটি লুকায়িত রয়েছে। আমরা এরকম লিখব যে দ্বি। দ্বি মানে কি, দুই। দ্বি মানে দুই, অর্থাৎ পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে এখানে দ্বি স্বরধ্বনি তৈরি হয়েছে। তাহলে দুটি স্বরধ্বনি যখন থাকবে, সেটিকে আমরা বলবো দ্বি স্বরধ্বনি, এবং সেটি পূর্ণ থাকুক, পূর্ণকে নিয়ে থাকুক আর অর্ধকে নিয়ে থাকুক। দ্বি মানে কি, এখানে দুটি, যেমন যৌগিক, তাই না? যৌগিক কথাটির অর্থ কি? যৌগিক হচ্ছে, যেমন ধরুন যে যৌগ থেকে যৌগিক, তাই না? যেমন পানি H2O, তো এটি তো যৌগ, তাই না? আবার দেখা যাচ্ছে যে যৌগিক যখন বলছি, যৌগিক শব্দ বা যৌগিক ক্রিয়া, ধরুন যৌগিক ক্রিয়া, এগিয়ে গেল, সে এগিয়ে গেল। আচ্ছা, যখন আমরা বলছি সে এগিয়ে গেল, এই পুরোটা কিন্তু যৌগিক ক্রিয়া। কারণ কি, এর মধ্যে একটা অসমাপিকা আছে আর একটি সমাপিকা ক্রিয়া রয়েছে। তার মানে যৌগিক ক্রিয়া বলছি যখন একের অধিক ক্রিয়া থাকছে। ঠিক এরকম যৌগিক স্বর, দ্বি স্বরের আরেকটা নাম হচ্ছে যৌগিক স্বর। যৌগিক স্বর। এবং এখানে খেয়াল করুন যে কি রয়েছে, এখানে রয়েছে যে একটি পূর্ণ স্বরধ্বনি, একটি পূর্ণ স্বরধ্বনি একটি পূর্ণ স্বরধ্বনি ও একটি অর্ধ স্বরধ্বনি। একটি পূর্ণ স্বরধ্বনি ও একটি অর্ধ স্বরধ্বনি যদি একত্রে উচ্চারিত হয়, তাহলে সেটিকে একটি পূর্ণ স্বরধ্বনি ও একটি অর্ধ স্বরধ্বনি যদি একত্রে উচ্চারিত হয়, যদি একত্রে উচ্চারিত হয়, তাহলে দ্বি স্বরধ্বনি হয়। খেয়াল করুন, দ্বি স্বরধ্বনির ক্ষেত্রে মাস্ট থাকতেই হবে একটি পূর্ণ স্বরধ্বনি এবং একটি অর্ধ স্বরধ্বনি, এবং সেটি একত্রে উচ্চারিত হবে, ফলে দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বর গঠন হবে। যৌগিক স্বর
যৌগিক স্বর ও বর্ণের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। বাংলা ভাষায় 25টি, এটি আপনাদের বইয়ে নাই, এটি আগের বইয়ে রয়েছে, 25টি যৌগিক স্বর রয়েছে। যৌগিক স্বর, কিন্তু 2টি রয়েছে যৌগিক স্বরবর্ণ, যেমন ওই আর ও। যৌগিক স্বরবর্ণ বলতে বোঝাচ্ছি যে স্বরবর্ণের লিখিত রূপ রয়েছে, যে যৌগিক স্বরের লিখিত রূপ রয়েছে। যৌগিক স্বর রয়েছে 25টি। কারণ কি, এগুলো বিভিন্ন শব্দের যখন আমরা উচ্চারণ করি বিভিন্ন বানানের মধ্যে অটোমেটিক্যালি থাকে, সেগুলো কিন্তু আমরা দেখাবো এখন, একটু পরে আমরা সেটা বিশ্লেষণ করব। আর যৌগিক স্বর ওই, যেমন দেখুন ওই স্বরে অ আর রস্ব ই, এই যে এখানে কিন্তু 2টি স্বর। আবার ও স্বরে অ যোগ রস্ব ও, ও, এই যে ও আর ওই পাচ্ছেন, এটির কিন্তু লিখিত রূপ রয়েছে। কিন্তু এই যে আই, আই যখন বলছি, যেমন আও, এই যে লাও শব্দের মধ্যে যে আও রয়েছে, এটি 1 নাম্বার, এটি হচ্ছে 2 নাম্বার ধ্বনি। তাহলে এটা কি কোনো বর্ণ রয়েছে? আও শব্দের কোনো বর্ণ রয়েছে? আও ধ্বনির বর্ণ নাই, কিন্তু ও এর আছে। ও এর মধ্যেও কিন্তু 2টি, দেখুন ও এর মধ্যে কয়টি, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই যে 1 2, এখানেও 2টি স্বর, এখানেও 2টি স্বর, এখানেও 2টি স্বর, কিন্তু এটার লিখিত রূপ রয়েছে। লিখিত রূপ হচ্ছে এরকম, আর এটি লিখিত রূপ এরকম, কিন্তু এখানে কোনো লিখিত রূপ নেই। যেটি লিখিত রূপ নেই সেটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। আর যেটি লিখিত রূপ রয়েছে, এই 25টির মধ্যে মাত্র 2টির লিখিত রূপ রয়েছে, তাই 2টি যৌগিক স্বরবর্ণ। তাহলে যৌগিক স্বরবর্ণ আর যৌগিক স্বরধ্বনির মধ্যে পার্থক্য রয়েছে। যৌগিক স্বরবর্ণ যখন বলবো তখন অবশ্যই তার লিখিত রূপ রয়েছে, কিন্তু যৌগিক স্বরধ্বনি যখন বলবো তখন তার লিখিত রূপ নেই। সেটির প্রমাণ আমরা এখন দেখব। যেমন আমরা এখন বইয়ের উদাহরণে দেখব যে তাই, তাই এটি আমাদের বইয়ে রয়েছে। এটির বিশ্লেষণ হচ্ছে ত হসন্ত যোগ স্বরে আ যোগ রস্ব ই। দেখুন তাই, তারপর এখানে যদি বলি নাই, বইয়ে কিন্তু এই 2টা আছে, তাহলে তাই আর নাই। তাহলে এখানে কি পাচ্ছি, দেখুন স্বরধ্বনি কয়টা, 1 2, স্বরধ্বনি 2টা, কিন্তু এই যে আই, এটির কোনো লিখিত রূপ রয়েছে? লিখিত রূপ আছে? কোনো বর্ণ লিখতে পারবেন এটা দিয়ে? লিখতে পারবেন না। ফলে এটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি, এবং এক্ষেত্রে 2টা স্বরধ্বনি রয়েছে। এটিকে আরেকটা নাম বলা হচ্ছে দ্বি-স্বর, ফলে এটি হচ্ছে দ্বি-স্বরধ্বনি। ঠিক আছে, দ্বি-স্বরধ্বনি। এরপর আমরা আরো লিখব এই, এই, আর এখানে আমরা লিখব সেই আর নেই, সেই আর নেই। এদিকে ভাঙলে কি হবে, দন্ত স হসন্ত যোগ এ যোগ রস্ব ই। তারপর এটাকে লিখলে হবে দন্ত ন হসন্ত যোগ এ যোগ রস্ব ই। এখন হসন্ত না দিলে ভুল হবে, কারণ এটি হচ্ছে যুক্ত বর্ণ। এটিকে বিশ্লেষণ করলে এখানে পাচ্ছি এটা। তাহলে এই যে এই, এটি হচ্ছে 1 নাম্বার, এটি 2 নাম্বার, এটি 1 নাম্বার, এটি 2 নাম্বার, তার মানে 2টা স্বরধ্বনি রয়েছে। 2টা স্বরধ্বনি, এর মধ্যে একটা আবার পূর্ণরূপে টেনে পড়া যাচ্ছে না, যেমন রস্ব ই। দেখুন এই, এই, সেই, তাহলে এই, সেই যখন বলছি তখন সেটিকে বিভাজন এরকম কিন্তু টেনে পড়া যাচ্ছে না। যেহেতু টেনে পড়া যাচ্ছে না, তাহলে সেটি হচ্ছে অর্ধ স্বরধ্বনি, একটি অর্ধ একটি পূর্ণ। ফলে অর্ধ থাকুক আর পূর্ণ থাকুক, যেহেতু 2টা স্বরধ্বনি রয়েছে, তাই সেটি হচ্ছে দ্বি-স্বর, অথবা আরেকটি নাম হচ্ছে যৌগিক স্বর। এই যে যৌগিক স্বর এবং দ্বি-স্বর, এখানে আমরা কিন্তু সেটির প্রয়োগ দেখলাম। যেমন আমরা তাই বলে থাকি, তাই, নেই, সেই লোক, তার মানে অটোমেটিক্যালি আমরা কিন্তু এখানে দ্বি-স্বর বা যৌগিক স্বর এনে থাকি, কিন্তু
দেখা যাচ্ছে যে সেটির বর্ণন না থাকার কারণে আলাদা করে লেখা যাচ্ছে না। তার মানে যৌগিক স্বর বা দ্বি-স্বরধ্বনি হচ্ছে দুইটা স্বরধ্বনি থাকবে একসাথে, আর যৌগিক বা দ্বি-স্বর বর্ণ হচ্ছে যেটি দুইটা স্বরধ্বনি থাকবে কিন্তু সেটির আলাদা লিখিত রূপ রয়েছে, যেমন ওই এবং ঔ, সেটি হচ্ছে বর্ণ। ওই, ঔ, তাহলে অ যোগ হ্রস্ব ই আর অ যোগ হ্রস্ব উ। দেখুন এটির সাথে পার্থক্য দেখুন, পার্থক্য কি? এখানে পার্থক্য হচ্ছে স্বরে আর হ্রস্ব ই, তার মানে দুইটা স্বরধ্বনি, এখানেও দুইটা স্বরধ্বনি, এখানেও দুইটা স্বরধ্বনি। তারপরে এই এ আর হ্রস্ব ই, এ আর হ্রস্ব ই, এখানেও দুইটা স্বরধ্বনি। কিন্তু এই যে এই, এর কোনো লিখিত বর্ণ নাই, কিন্তু ওই, ও এর লিখিত রূপ রয়েছে, ও এর লিখিত রূপ রয়েছে। যেহেতু লিখিত রূপ রয়েছে তাই সেটি হচ্ছে যৌগিক স্বরবর্ণ অথবা দ্বি-স্বরবর্ণ। আর এখানে হচ্ছে দ্বি-স্বরধ্বনি। তাহলে দ্বি-স্বরধ্বনি আর দ্বি-স্বরবর্ণের মধ্যে পার্থক্য রয়েছে। এরপর আমরা দেখব যে খায়, খায় অথবা যায়, এটিকে আমরা যদি বিশ্লেষণ করি আমরা পাবো যে খ হসন্ত যোগ স্বরে আ, তারপর এ, খায়। অন্তস্থ অ কিভাবে গঠিত হয় দেখুন, যখন এ যুক্ত হয় স্বরধ্বনির সাথে তখন কিন্তু এই যে অন্তস্থ অ হয়। তাহলে জায়ের ক্ষেত্রে কি হবে? জায়ের ক্ষেত্রে হবে যে জ, জ হসন্ত, জ হসন্ত যোগ স্বরে আ, তার মানে এটি হচ্ছে যা, এরপর এ। অন্তস্থ অ হতে হলে অবশ্যই এখানে এ লাগবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে দুই, দুই আর রুই, এটি আমরা দেখব যে দুই আর রুই। দুই, এটিকে ভাঙলে হবে দ হসন্ত যোগ হ্রস্ব উ যোগ হ্রস্ব ই, দুই। তারপর আমরা পাচ্ছি যে হ্রস্ব উ আর এখানে হ্রস্ব ই, তাই না? হ্রস্ব এর নিচে হসন্ত দিলাম কারণ এটি থেমে যাচ্ছি, ফলে এটি হচ্ছে এক, এটি হচ্ছে দুই, দুই আর রুইয়ের মধ্যে এটি আছে। তারপরে হচ্ছে নয় আর হয়, নয়, তাহলে ন হসন্ত যোগ এ, অন্তস্থ অ হতে হলে তাকে এ আনতে হবে। এরপর আমরা পাচ্ছি যে হয়, 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 হয় হবে হ হসন্ত যোগ এ। তাহলে এখানে আমরা দেখব যে এরকম অন্তস্থ অ হতে হলে এ আনতে হবে। তাহলে এটি আমরা পেলাম দুই, নয়, হয়। এরপর আমরা পাবো মৌ আর বউ। মৌ, এটি হচ্ছে ম হসন্ত যোগ অ যোগ হ্রস্ব উ, মৌ। তাই তো? এরকম আমরা পাচ্ছি যে ও, ও আর এখানে ও, ও পাচ্ছি, তাই তো? এরপর আমরা দেখব যে বউ। তাহলে বউ যখন বলছি ব হসন্ত যোগ স্বরে অ যোগ হ্রস্ব উ, বউ। খেয়াল করুন যে বউ, এই ব হসন্ত আর স্বরে অ মিলে হয় ব হসন্ত আর এই স্বরে অ মিলে হয় ব। আবার এখান থেকে স্বরে অকে আলাদা করে ফেলেছি, তাহলে স্বরে অ আর এই হ্রস্ব উ মিলে হচ্ছে ও। দেখুন সেটি কিন্তু এখানে আছে, মৌ আর বউ, এর মধ্যে ও রয়েছে, এটির আবার লিখিত রূপ রয়েছে, এই যে। এরপর আমরা পাচ্ছি যে ওই, কই, যখন বলছি কই তাহলে ক হসন্ত যোগ স্বরে অ যোগ হ্রস্ব ই, হ্রস্বের নিচে হসন্ত হবে, হসন্ত না দিলে ভুল হবে।
তাহলে এটি পাচ্ছি ওই, এই যে ওই এর লিখিত রূপ হচ্ছে এখানে রয়েছে, তার মানে এটি যৌগিক স্বরধ্বনি অথবা দ্বি-স্বরধ্বনি এবং এটি হচ্ছে দ্বি-স্বর বর্ণ। এরপর আমরা পাচ্ছি কেউ, কেউ, তাহলে ক হসন্ত যুগ এ যোগ রস্ব উ, এই রস্ব উ এর নিচে আমরা কি দিচ্ছি, এরকম হসন্ত দিচ্ছি, ফলে এখানে পাচ্ছি এও। তাহলে এই অংশটুকু কি পাচ্ছি, এও। এই যে এও আমরা বললাম এটি হচ্ছে দ্বিস্বর, কারণ কি দেখুন দুটি স্বর রয়েছে এ আর রস্ব উ। এই যে এ আর রস্ব উ, এখানে দুটি স্বর আমরা এখানে পেলাম, তার মানে এটি হচ্ছে দ্বিস্বর ধ্বনি। ঠিক বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বর ধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত রয়েছে, সেটি হচ্ছে ওই এবং ও, যেটি আমরা ইতোমধ্যে লিখেছি। ওই এর মধ্যে দুটি স্বরধ্বনি রয়েছে, একটি পূর্ণ স্বরধ্বনি অ এবং একটি অর্ধ স্বরধ্বনি। এই বইয়ে একটু ভুল রয়েছে, ভুলটা কিরকম, যে পূর্ণ স্বরধ্বনি ও দেওয়া আছে, এখানে বইয়ের মধ্যে আছে প্রিন্টিং মিস্টেক, ও আছে, এটা আসলে কাটা যাবে, এটি হবে অ, স্বরে অ। তাহলে অ, আর আরেকটি রয়েছে রস্বই, আবার ও এর মধ্যে রয়েছে ও, এখানে হবে অ, ও এর মধ্যে এটি ও রয়েছে, এটি কাটা যাবে, এটি কাটা। ও এর মধ্যে রয়েছে স্বরে অ আর হচ্ছে রস্ব উ, আর এখানে ও এর মধ্যে রয়েছে অ আর রস্ব উ। তার মানে এখানে কিন্তু আমরা খুব সহজে বুঝে গেলাম যে দ্বিস্বরধ্বনি বা পূর্ণ স্বরধ্বনির মধ্যে পার্থক্য। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটি হতো সেটি হচ্ছে পরিচ্ছেদ 6, এবং পরিচ্ছেদ 6 পুরোটাই আমরা আজকে শেষ করেছি। আশা করি এরপর থেকে কোনোদিন যৌগিক স্বর বা দ্বিস্বর বর্ণ, দ্বিস্বর বর্ণ এবং দ্বিস্বর ধ্বনি নিয়ে কোনো ঝামেলা হবে না, এবং পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনির মধ্যে যে বেসিক পার্থক্য মৌলিক, সেটি আমরা আজকে স্পষ্ট করে দিয়েছি। যখনই আমরা অর্ধ স্বরধ্বনি ইউজ করব, তার নিচে কিন্তু হর্ষন্ত বসবে, কারণ হচ্ছে আমরা সেখানে থেমে যাচ্ছি। আর যদি না থেমে যাই তখন বুঝতে হবে সেটি পূর্ণ স্বরধ্বনি। কিরকম, সতত হে ন তুমি, তুমি, এই যে মি, এখানে কিন্তু রস্ব ই পূর্ণ স্বরধ্বনি, এখানে হচ্ছে ম হর্ষন্ত যোগ রস্ব ই, মি, তু, মি, এটি হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। কিন্তু যখনই আমরা কই পাচ্ছি, কই, ক হর্ষন্ত যোগ রস্ব ই, কই, তখন সেটি অর্ধ স্বরধ্বনি, কারণ কি এখানে আমি থেমে যাচ্ছি। ক হর্ষন্ত যোগ স্বরে অ যোগ রস্ব ই, এই যে থেমে গেলাম, এই যে ওই, কই, যেখানে থেমে যাব ধরে নিতে হবে সেখানে হর্ষন্ত রয়েছে, এবং তখনই সেটি অর্ধ স্বরধ্বনি। আর যদি টেনে বড় করতে পারি, যেমন স, ত, ত, হে, নদ, তাহলে ত, স, এগুলো হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের পুরো বিষয়টা স্পষ্ট হলো। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।